নকটার্নাল অডিও হরর স্টেশনের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আমাদের আজকের গল্পের আসরে রয়েছে একটি অলৌকিক গল্প, আলো আঁধারির মাঝে। গল্প পাঠে রয়েছে 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র, গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন, ফিয়ার ফেদার চ্যানেল থেকে অনিরুদ্ধ, আড্ডাবাজ বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেল থেকে প্রদীপ্তদা, সুপ্রজা আর আমি দেবপ্রিয়া। গল্পের পোস্টার ডিজাইনে রয়েছে শঙ্খ। গল্পের প্রযোজনা ও সাউন্ড ডিজাইনে আমি দেবপ্রিয়া। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটি ভালো লেগে থাকলে নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্পের আসর। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, আলো আঁধারির মাঝে। হন্তদন্ত হয়ে উঠে বসল ঝিলিক। ভালো করে একবার চারিপাশে চোখ বুলিয়ে নিল। সব কিছু আগের মতন আছে, ঠিক আগের মতন চেনা পরিবেশ, অথচ সবই যেন আলাদা, অন্যরকম। জানালা দিয়ে ঢুকে আসা মৃদু চাঁদের আলোয় চোখ সইতে কিছুটা সময় লাগলো। খোলা জানালাটার বাইরে একবার তাকায় ঝিলিক। তারপরে হঠাৎ তার মনে হয় সে মেঝেতে কেন শুয়ে? সে তো বিছানায় শুয়েছিল। কি হয়েছিল? কেমন যেন আবছা লাগে সবকিছু ঝিলিকের। সে উঠে দাঁড়ায়, আর সঙ্গে সঙ্গে একটা কনকনে ব্যথা ঝিলিকের ছোট্ট শরীরটাকে আঁকড়ে ধরল। সারা শরীর জুড়ে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে তার। ঠিক যেন ভীষণ জ্বরে যেমন হয়, অনেকটা ওরকম। একবার কপালে হাত বুলোয় ঝিলিক। না, কপাল তো ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। এদিক ওদিক তাকায় ঝিলিক। কাল রাতে শুতে যাবার সময় জানালাগুলো যেমন খোলা ছিল ঠিক তেমনই রয়েছে। হ্যাঁ, কাল রাতেই বটে। ডিনার শেষ করে সে রোজকার মতো শুতে আসে এই ঘরে। ঝিলিকের বাবা পুলিশে চাকরি করেন। নাইট ডিউটি ছিল বলে রাতের খাওয়া শেষ হতে না হতেই বেরিয়ে পড়েন। শোবার আগে ঝিলিকের আবার গল্পের বই পড়ার অভ্যেস, তাই অনেক সময় অনেক রাত হয়ে যায় শুতে, আর মার কাছে কথা শুনতে হয়। ঝিলিকের মা একবার এসে উকি মেরে দেখে যায় সে ঠিক আছে কিনা। এই জিনিসটা ইদানিং বেশ বিরক্তিকর লাগে ঝিলিকের। সে এখন তো আর বাচ্চা নয় যে তার মাকে একটু পরপর ওর ওপর নজরদারি করতে হবে। ঝিলিকের বয়স 12, এখন ক্লাস 7-এ পড়ে সে। ঝিলিক জানালাটার কাছে গিয়ে দাঁড়ালো। কাল রাতের পূর্ণিমার চাঁদটা এখনো রাতের আকাশ আলো করে রেখেছে। সেই চাঁদের আলোয় সে লক্ষ্য করল ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল ভর্তি। সমস্ত আসবাবপত্রের ওপর পুরো ধুলোর আস্তরণ, যেন কত শতাব্দী পুরনো পোড়ো বাড়ি এটা। কিন্তু এটা তো তার নিজের শোবার ঘর, অন্তত কাল রাতে তো তাই ছিল। হঠাৎ পাশের আয়নাতে চোখ পড়ে ঝিলিকের, আর সঙ্গে সঙ্গে আঁতকে ওঠে সে। এই কি অবস্থা হয়েছে তার? তার সাদা কটনের জামাটা জায়গায় জায়গায় ছেঁড়া, আর চামড়ার রং যেন তার সাদা জামাটার থেকেও ফ্যাকাশে। কিছুই বুঝে উঠতে পারছে না ঝিলিক। সে তো বরাবরই শ্যামবর্ণ, আর 5টা বাঙালি মেয়েদের মতো। ঝিলিক ছুটে গেল তার মায়ের ঘরের দিকে, এবং পর মুহূর্তেই হতবাক হয়ে গেল। তার মা বাবার ঘরটার সেই একই ভগ্ন দশা, আর সেখানে কেউ নেই। একটা বিচ্ছিরি ভয়, অসহায়তা আর বিভ্রান্তির ঢেউ তার সারা শরীরে বয়ে গেল। বারান্দায় ছুটে বেরিয়ে এলো। অন্ধকার আর এক অস্বাভাবিক নীরবতা ছাড়া কিছুই নেই চারিপাশে। ঝিলিক এক ঘর থেকে অন্য ঘরে ছুটে গেল, নিচে নেমে সদর দরজা খুলে বাইরে তাকালো। কেউ কোথাও নেই। যে বাড়িটিতে
কাল রাতেও নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিল, সেই বাড়ি এখন পরিত্যক্ত। তার প্রতিটি কোণে এক নিখুঁত নীরবতার অনুভূতি বিরাজ করছে, আর তার মাঝে ঝিলিক সম্পূর্ণ একা। রিধিমা তার হাতের ব্যাগটা নামিয়ে তার ডেস্কে রাখল। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো। 11:15। আজ অফিসে ঢোকার সাথে সাথেই একটা মিটিংয়ে ছুটতে হয়েছে তাকে। তার নিজের ডেস্কে জিনিসপত্রগুলো রাখবার সময়টাও পায়নি। কফিতে একটা চুমুক দিয়ে রিধিমা ডেস্কটপে ফাইলটা খুলল। সে পেশায় আর্কিওলজিস্ট। তার বর্তমান প্রজেক্ট একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পরীক্ষা করা, যা কিছুদিন আগে নৈহাটিতে হুগলি নদীর কাছে অবস্থিত একটা কনস্ট্রাকশন সাইটে নির্মাণ প্রক্রিয়া চলাকালীন আবিষ্কৃত হয়। সেই সম্প্রতি আবিষ্কৃত মন্দিরের ধ্বংসাবশেষের কিছু ফটোগ্রাফ মন দিয়ে পরীক্ষা করে চলে রিধিমা। রিধিমার অফিসের আর্কিওলজিস্টদের একটা টিম গত 2 সপ্তাহ ধরে সেই সাইট থেকে তথ্য সংগ্রহ করছে। এই মন্দিরটা সম্পর্কে লক্ষ্য করার মতো বিষয়গুলোর মধ্যে একটা হলো অস্বাভাবিক সংখ্যক পাথরে খোদাই করা অদ্ভুত চিত্র ও বিভিন্ন চিহ্ন। অন্য একটা আর্কিওলজিস্টের টিম মন্দিরে ব্যবহৃত উপকরণগুলো পরীক্ষা করে তাদের বয়স নির্ধারণের কাজ করছিল, আর রিধিমা টিমের দায়িত্ব ছিল সেই খোদাই করা প্রাচীন চিহ্নগুলো পরীক্ষা করা। একটা বিশেষ ফটোগ্রাফকে রিধিমা খুব খুঁটিয়ে দেখতে লাগলো। ফটোগ্রাফটা একটা পাথরের, বেশ ইন্টারেস্টিং কিছু সিম্বলিজম রয়েছে তার মধ্যে। সেই বিশেষ পাথরটা দৈর্ঘ্যে ছিল প্রায় 1 ফুট এবং প্রস্থে 6 ইঞ্চি। এতে 3টি চিত্র পাশাপাশি খোদাই করা। প্রথম চিহ্ন অর্থাৎ সিম্বলটা একটা ত্রিভুজের। ত্রিভুজের 3টি কোণের এক কোণে রয়েছে একটা কাকড়া বা বিচ্ছু জাতীয় কিছু চিত্র। দ্বিতীয় কোণে একটা গোলাকার জিনিস, যা সম্ভবত সূর্য বা পূর্ণিমার চাঁদ। তৃতীয় কোণের চিহ্নটি শনাক্ত করা সম্ভব ছিল না, এত বছর মাটির নিচে চাপা পড়ে স্বাভাবিকভাবেই ক্ষয়ে গেছে। পাথরটির দ্বিতীয় খোদাই করা চিত্রটি পাশাপাশি বিদ্যমান দুটো পুরুষের। দুটি পুরুষ একে অপরের দিকে মুখ করে তাকিয়ে, ঠিক যাকে বলে মিরর ইমেজ, আয়না চিত্র। তাদের মাঝখানে একটা লাইন, সম্ভবত দুজনের মাঝখানে এক ধরনের প্রাচীর। তৃতীয় চিহ্নটা একটা গোলাকৃতি কারুকার্যের নকশা, যাকে আমরা বলে থাকি সিম্বল অফ লাইফ, জীবনচক্র। এই চিহ্নটি গোটা বিশ্ব জুড়ে অনেক মন্দির এবং পবিত্র বা আধ্যাত্মিক স্থানগুলোতে দেখা যায়। হঠাৎ রিধিমার ফোনটা বেজে উঠল। সে ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যালো। অপর প্রান্তে তার দিদি বিনীতা। 5 মিনিটের কথোপকথনের পর সোজা ম্যানেজারের চেম্বারের দিকে ছুটে রিধিমা। তাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তার দিদির মেয়ে 12 বছরের ঝিলিক আজ সকাল থেকে নিখোঁজ। ট্যাক্সি করে হাওড়ায় পৌঁছে পরে ট্রেনটা ধরতে পারলে সন্ধ্যের মধ্যে সরাসরি কিঞ্জল পৌঁছে যাবে। কিঞ্জল দক্ষিণ পশ্চিমবঙ্গে অবস্থিত একটা ছোট্ট শহর। সেইখানেই তার দিদি জামাইবাবুর বাড়ি। দিদির বাড়ি পৌঁছে রিধিমা প্রথমেই লক্ষ্য করল যে পুলিশের একটা গাড়ি বাইরে দাঁড়ানো। বাংলোর পুরনো চাকর শ্যামলাল রিধিমাকে দেখে দৌড়ে এলো, বলল, আপনি এসেছেন দিদি, খুব ভালো হলো। অবস্থা খুব খারাপ। পুলিশ আমাকেও 1 ঘন্টার ওপর জেরা করেছেন, আমি কিছুই দেখিনি। কাল রাত পর্যন্ত সবই ঠিক ছিল। বাবু রাতের খাবার সেরে ডিউটিতে বেরিয়ে পড়ে। সকালের আগে তো বাবু আর ফিরবে না। আমি নিজে হাতে গেটে তালা লাগিয়ে আমার ঘরে শুতে যাই। সকাল 6টা নাগাদ বাবু ফিরে আসেন।
আমি উঠে গেটের তালা খুলি। রাতে যেমন তালা লাগিয়ে গেছিলাম তেমনই ছিল তালাটা। কি যে হলো! জোর করে রিধিমা মুখে একটা ম্লান হাসি আনার চেষ্টা করল। তারপর শ্যামলালকে জিজ্ঞেস করল, ওরা সব ভেতরে আছে? শ্যামলাল মাথা নাড়ল। আগে হ্যাঁ দিদি। নিজেকে শক্ত করে রিধিমা বসার ঘরে ঢুকল। ঢুকে দেখে জামাইবাবু এখনও তার পুলিশ ইউনিফর্ম পরা। পাশে আরও 3 জন পুলিশ অফিসার বসে রয়েছে, আর অন্য পাশে তার দিদি শুকনো দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে। রিধিমাকে দেখেই কান্নায় ফেটে পড়ল। যদিও রিধিমা তার দিদির থেকে অনেকটাই ছোট, কিন্তু সে বরাবরই শক্ত মানুষ। সে দিদির পাশে বসে দিদিকে জড়িয়ে ধরল। পুলিশ অফিসাররা তার জামাইবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সুধীর ব্যানার্জি বললেন, ইনি আমার স্ত্রীর ছোট বোন ঋদ্ধিমা। একটা পুলিশের টিম ঝিলিককে সারা শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছে, আর সুধীর ব্যানার্জি বাকি পুলিশ অফিসারদের সাথে বসে কি ঘটে থাকতে পারে তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিঞ্জল ছোট শহর, খবর রটে তাড়াতাড়ি। প্রতিবেশীরা প্রায় সবাই এসে দেখা করে গেছেন খবর পাওয়ার পর, কিন্তু একটি পরিবার বাদে, গুপ্তাদের পরিবার। চব্বিশ বছর আগের কথা। সুধীর ব্যানার্জি তখন সদ্য স্কুলের গণ্ডি পেরিয়েছে। মিহির ছিল তার 4 বছরের ছোট ভাই। তখন সে 14 বছরের স্কুলের ছাত্র। মিস্টার গুপ্তার বড় ছেলে তখন পাড়ার নামজাদা গুন্ডা হিসেবে পরিচিত। মিহিরের সাথে তার আক্রোশ অনেক দিনের। একদিন একটা বিচ্ছিরি শারীরিক লড়াইয়ে মিহিরের মাথা ফাটিয়ে চৌচির করে দেয়। 1 মাস হাসপাতালে ভর্তি ছিল মিহির। প্রাণে বেঁচে গেছিল এই ভাগ্য। সুধীর ব্যানার্জির বাবাও তখন পুলিশে চাকরি করতেন। তিনিও ছাড়বার পাত্র নন। উনিও বেশ কড়াভাবেই মামলা করে বসলেন। তাতে যে শুধু গুপ্তার বড় ছেলের জেল হলো তা নয়, মিস্টার গুপ্তাও জঙ্গলে চোরাই কাঠের কারবারে ধরা পড়লেন। সেই থেকে গুপ্তা পরিবার আর ব্যানার্জি পরিবারের মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে যায়নি। মিস্টার গুপ্তা ছিলেন ধনী ব্যবসায়ী। টাকা দিয়ে কেনার মতো লোকের অভাব নেই তার হাতে। জীবনে টাকা দিয়ে প্রচুর লোককে কিনেছেন। এই সব কাজে ধুরন্ধর ব্যক্তি তিনি। তাই পুলিশের মামলা থেকে বেরোতেও খুব একটা বেশি সময় লাগলো না তার। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। একদিন রাতে সুধীর তার মার কথা মতো ছোট ভাই মিহিরকে রাতের খাবারের জন্য ডাকতে তার ঘরে যায়। ঘরে ঢুকে দেখে তার ভাই কোথাও নেই। তারপর এ ঘর ও ঘর, বারান্দা, উঠোন সব তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো হদিশ পাওয়া যায় না। এরপর মাসের পর মাস চলে তদন্ত, খোঁজাখুঁজি, কিন্তু মিহির যেন হাওয়ায় মিলিয়ে গেল। সকলেরই সন্দেহ ছিল যে গুপ্তার এই মামলার সাথে অবশ্যই কোনো যোগ আছে, কিন্তু তাকে অভিযুক্ত করার মতো কোনো যথেষ্ট প্রমাণ ছিল না। অবশেষে প্রায় 1.5 বছর খোঁজাখুঁজির পর মামলাটি ঠান্ডা হয়ে যায়। মিহিরকে আর খুঁজে পাওয়া যায়নি। ইদানিং সুধীর ব্যানার্জির নেতৃত্বে গুপ্তাদের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতারণার তদন্তের মামলা সেই সুপ্ত আগুনে ইন্ধন যোগ করে। গুপ্তাদের হাত অনেক লম্বা। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে তদন্তে গুপ্তা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। রিধিমার থাকার ব্যবস্থা হলো ঝিলিকের শোবার ঘরে। গেস্ট রুমে তার জামাইবাবুর বাড়ি থেকে আসা কিছু আত্মীয় স্বজনদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রিধিমা তার বড় বোন বিনীতার চাইতে 10 বছরের ছোট। তাই ঝিলিকের কাছে সে মাসির চাইতে বেশি বড় দিদির মতো। ছোটবেলা থেকেই ঝিলিকের যত আবদার সব তারই মাসির কাছে। এক মনে এইসব ভাবছে রিধিমা। তখনই তার চোখ পড়ল খোলা জানালাটার দিকে। জানালায় কোনো গরাদ নেই।
তাতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই। এই সব পাহাড়ি অঞ্চলের বাংলোগুলো এই ধাঁচেই তৈরি, কারণ এসব শহর সাধারণত খুব শান্ত আর অপরাধহীন জায়গা। পুলিশ অনেকটা তাই সন্দেহ করছে ঝিলিকের অপহরণ এই খোলা জানালা দিয়েই হয়েছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, তাহলে কি করে সদর দরজার তালা আগের রাতের মতোই ভেতর থেকে বন্ধ ছিল? নিচেও কোনো পদচিহ্ন বা সন্দেহজনক কোনো জিনিসও পাওয়া যায়নি। আর এই বাংলোতে ঘেরা প্রাচীরও বেশ উঁচু, তার উপরে ভাঙা কাচের টুকরো বসানো, সেখান দিয়েও নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে কি হয়েছিল কাল রাতে? গভীরভাবে ভাবতে থাকে ঋদ্ধিমা। বাইরে তাকায়। এই জানালাটা বাড়ির দক্ষিণ দিকে। বেশ সুন্দর শীতল জ্যোৎস্না রাত্রি আজ। এই বাড়িটাই এই প্রান্তের শেষ বাড়ি। এরপরেই ইউক্যালিপটাসের জঙ্গল শুরু হয়ে গেছে। চাঁদের আলোয় ঝলমল করছে জঙ্গলটা। ঋদ্ধিমা মনে মনে ঠিক করলো সকালে উঠে জানালার নিচটা সে নিজেই একবার পরীক্ষা করে দেখবে। তারপর পেছন ফিরে শোবার জন্য হাঁটতে লাগলো বিছানাটার দিকে। কি মনে হতে সে আবার ফিরে আসলো। এক হ্যাঁচকা টানে জানালাটা বন্ধ করে দিল। পরদিন সকালে উঠে ঋদ্ধিমা নিচে বসার ঘরে গিয়ে দেখে কয়েকজন পুলিশ অফিসার সেখানে তখনও প্রস্তুত, নিজেদের মধ্যে কথাবার্তা বলে চলেছে। টেবিলে রাখা চায়ের পাত্রটা থেকে এক কাপ চা ঢেলে নেয় ঋদ্ধিমা। তারপর সোজা চলে গেল বাড়ির দক্ষিণে, ঝিলিকে শোবার ঘরের জানালার ঠিক নিচে। সেখানে সারি সারি ডালিয়া আর গাঁদা ফুলের গাছ লাগানো, তাতে কোনো বিশৃঙ্খলার কোনো চিহ্ন নেই। ঋদ্ধিমা ভাবল বাড়ির পেছন দিকটায় একবার গিয়ে দেখা যাক। আর সঙ্গে সঙ্গেই কিছু একটাতে সজোরে হোঁচট খেল। পড়ে যেতে যেতে নিজেকে কোনো রকমে সামলে নিল। নিচে চেয়ে দেখে মাটি থেকে 4-5 ইঞ্চি উঁচুতে কিছু একটা চাপা পড়ে আছে, পুরনো ইট বা পাথর জাতীয় কিছু। ঝুঁকে বসে ভালো করে পরীক্ষা করতে লাগে ঋদ্ধিমা সেটিকে। দেখে মনে হচ্ছে কোনো ইমারতের ধ্বংসাবশেষ। হয়তো এই বাড়িটা তৈরির আগে যে ইমারত ছিল তারই চাপা পড়া কিছু অংশ। ঋদ্ধিমা জাতে আর্কিওলজিস্ট, কলেজের টপার ছিল। কিছু একটা ভেবে সে উঠে দাঁড়ালো। বাড়ির প্রাচীরের ওই পাশটায় ইউক্যালিপটাস জঙ্গলের দিকটায় একবার যেতে হবে তাকে। প্রাচীরের উল্টো দিকের জঙ্গলটায় ঢুকতে কোনো বাধা নেই, কোনো প্রাচীর নেই, খোলা জায়গা। জঙ্গলটার সামনে এসে দাঁড়ালো ঋদ্ধিমা। পেছনে একটা নদী বয়ে চলেছে। নদীটার নাম অশ্নি। পিছাবনি নদী, শাখা নদী অশ্নি। এই নদীটার পাশেই সারি সারি রয়েছে সমস্ত বাংলোগুলো। বিষাক্ত কাঁকড়া বিছেদের জন্য খুবই কুখ্যাত এই অশ্নি নদীর ঘাট, তাই ওদিকটায় কেউ যায় না। ঋদ্ধিমা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে স্পষ্ট দেখতে পেল হাত 15-20 দূরে একটা ভাঙা ইমারতের ধ্বংসাবশেষ। প্রায় 5 ফুটের মতো মাটির ওপরে এখনও দাঁড়িয়ে আছে। পুরো ইমারতটাই আগাছায় ঢাকা। সেই আগাছার ফাঁকে ফাঁকে উঁকি মারছে লাল ইটের ভাঙা দেয়াল। জিনিসটা কি? কারো পুরনো বাড়ি নাকি নাকি কোনো মন্দির জাতীয় কিছু? একবার ঋদ্ধিমা ভাবল সে কেনই বা এই ভাঙাচোরা একটা ইমারতের পেছনে পড়ে আছে যখন যখন পরিস্থিতি এত খারাপ। কিন্তু কিছু একটা তার অবচেতন মনকে এই ভাঙা ইমারতটার দিকে খুব টানছে। কিছু একটা খুব কৌতূহলী করে তুলছে তার মনকে। এই অনুভূতি ঠিক ভাষায় বোঝানো যায় না। সেই ভাবনাটাকে সে মন থেকে কিছুতেই তাড়াতে পারছে না। ঋদ্ধিমা ভাবল একবার শ্যামলালকে জিজ্ঞেস করে দেখবে কি। সে এখানকার অনেক পুরনো বাসিন্দা, বয়স্ক মানুষ। সে হয়তো কিছু বলতে পারবে এ সম্বন্ধে। শ্যামলাল বাড়ির সদর দরজার সামনেই বসেছিল। ঋদ্ধিমা একটু গলা চড়িয়ে ডাক দিল, শ্যামদা, ও শ্যামদা। হ্যাঁ দিদি, কি হয়েছে দিদি?
শ্যামলাল এসে দাঁড়ায় তার পাশে। এই আগাছায় ঢাকা ইমারতটা কিসের তুমি বলতে পারবে? শ্যামলালের মুখ দেখেই বোঝা যায় যে চমক লাগে তার। রিধিমার নিজের বোনের মেয়ে নিখোঁজ, আর এই পরিস্থিতিতে একটা ভাঙা ইমারতের কথা জিজ্ঞেস করছে সে। শ্যামলালের মুখ দেখে রিধিমা খুব সহজেই তা আন্দাজ করল। তারপর বলল, আসলে আসলে আমি ঝিলিকের জানালার নিচের দিকটা পরীক্ষা করছিলাম, যে কোনো পায়ের ছাপ বা কিছু যদি দেখতে পাই। তখন হঠাৎ একটা ভাঙা ধ্বংসস্তূপের কিছু অংশ দেখলাম, তাই এদিকটা এসেছিলাম। এসে চোখে পড়ল এই ভাঙা ইমারতটা। দেখতে অনেকটা মন্দিরের মতো লাগছে। যাকে বাদ দাও, সত্যি আমারও মাথা খারাপ হয়ে গেছে। কেন যে এটার পেছনে, থাক, চলো বাড়ি যাওয়া যাক। দুজনে বাড়ির দিকে হাঁটতে থাকে। কিছু একটা ভাবে শ্যামলাল কিছুক্ষণ, তারপর বলতে শুরু করে, তুমি ঠিকই ধরেছ দিদি, এই ইমারতের ধ্বংসাবশেষ একখানা মন্দিরেরই বটে। এই কাঠামোটি ছিল দেবী কালীর একটি অত্যন্ত সম্মানিত মন্দির। আমার বয়স তখন 11 কি 12 বছর যখন এই মন্দিরটি বন্ধ হয়ে যায়। কিঞ্জল তখন অশনি নদীর ধারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। কিছু সরকারি কর্মকর্তা কলকাতা থেকে গ্রামে আসেন, কারণ তাদের কাছে তথ্য ছিল যে এই মন্দিরে নাকি নরবলি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই মন্দির বন্ধ করার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করলেও সরকারের সামনে তারা শক্তিহীন ছিল। তাছাড়া এটা সত্যি যে এই মন্দিরে নরবলি দেওয়া হতো, কিন্তু সে ছিল এক গোপন ক্রিয়া, যাতে শুধু মন্দিরের পুরোহিতরাই উপস্থিত থাকতেন। কোনো গ্রামবাসী কোনোদিন এই নরবলি চোখে দেখেনি, কিন্তু তারা জানতো যে তা সত্যি। অনেকেই বলে এই মন্দিরের মাটির তলায় নাকি একটা গোপন কক্ষ আছে, যাতে অনেক রহস্য লুকিয়ে, এবং সেই কক্ষেই নাকি নরবলি চড়ানো হতো দেবীকে কিছু কিছু বিশেষ অমাবস্যার রাতে। ওই অশনি নদী কোনো সাধারণ নদী নয়। ওই নদী ও তার ঘাট অস্বাভাবিক শক্তিশালী। এ নাকি এক অলৌকিক স্থল। এই নদী এক সময় পিণ্ডদানের জন্য প্রখ্যাত ছিল। একে এক অস্বাভাবিক শক্তিশালী জায়গা বলে মানত স্থানীয় বাসিন্দারা। এখন যেখানে ব্যানার্জি বাড়ি দাঁড়িয়ে, সেখানটাই মন্দির ছিল। বলা হয় সে মন্দিরের ভেতরে অশনি নদীর থেকে একটা খাল কাটা ছিল, এবং মন্দিরের ভেতরে একটা সুনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে সেই অশনি নদীর খালের জলে পিণ্ডদান করা হতো। তাতে নাকি খুব অনায়াসেই অশান্ত আত্মারা শান্তি লাভ করত। এই মন্দিরটা বন্ধ করার পর প্রায় 10-12 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর আস্তে আস্তে কিঞ্জল গ্রাম শহরে পরিণত হতে শুরু করে। সারি সারি বাংলো মাথা গজিয়ে ওঠে অশনি নদীর ঘাট ঘিরে। ঝিলিক বিছানায় বসে তার চারপাশটা বোঝার চেষ্টা করতে লাগলো। একবারের জন্য সে ভাবল হয়তো হয়তো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, এবং অবশেষে সে জেগে উঠবে। কিন্তু না, এ এক দীর্ঘস্থায়ী অন্ধকার বাস্তব। আর ঠিক সেই সময় তার মেরুদণ্ড বেয়ে একটা কাঁপতে থাকা ঠান্ডা স্রোত নেমে যায়। আবছা চাঁদের আলোয় সে তার ঘরের দরজায় অন্য একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চামড়ার রং ঝিলিকের মতোই ফ্যাকাশে, চাঁদের ঝলকানিতে জ্বলজ্বল করছিল যেন। হাফ হাতা শার্ট আর সাদা রঙের পায়জামা পরা ছেলেটি। তার জামা কাপড়ও জায়গায় জায়গায় ছেঁড়া, ঠিক ঠিক ঝিলিকেরই মতো। সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝিলিক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি কে 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 তুমি? অপরিচিত ছেলেটি উত্তর দিল, মিহির। আস্তে আস্তে ঝিলিকের কাছে এগিয়ে এসে দাঁড়ালো মিহির। তার এই ফ্যাকাশে আতঙ্ককর চেহারা বাদে ঝিলিকের কাছে সেই ছেলেটির মধ্যে অদ্ভুত কিছুই মনে হলো না।
ছেলেটি তার মতনই একজন সাধারণ কিশোর বয়সী। ভয় পেলেও এই ভুতুড়ে নিঃসঙ্গ নির্জনতার মধ্যে অন্য একজনকে পেয়ে ঝিলিক অনেকটাই স্বস্তি অনুভব করল। কান্নায় ভেঙে পড়ে ঝিলিক বলে, তুমি এখানে কিভাবে এসেছো? আর আর আমি ভাই এখানে এখানে কেন? আর এই 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 জায়গাটা কি? মিহির তার পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঝিলিক লক্ষ্য করে তার চোখের মনির রং এতটাই আবছা যে হঠাৎ দেখলে মনে হয় যেন মনিই নেই। ঝিলিক আতঙ্কে কাঁপতে থাকলেও ছেলেটার হাবভাবে এমন একটা কিছু ছিল যা তাকে শান্ত হতে অনেকটাই সাহায্য করল। ছেলেটা খুবই নম্র। সে পাশে বসে জিজ্ঞেস করল, তোমার নাম কি? তুমি এখানে কি করে এলে? ঝিলিক তাকে সবিস্তারে খুলে বলল কালকে রাত্রের কথা। বলল যে সে আর বাকি দিনের মতোই রাতে খাবার সেরে শুতে গিয়েছিল। তারপর যখন চোখ খুলল তখন থেকে সে এই জায়গায়। মিহির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে উত্তেজিত হয়ে বলল, আমার আমার সাথেও ঠিক এই রকমই হয়েছিল। কাল রাতে এই তখন 8টা কি 8:30 বাজে। আমি আমার ঘরের কোণার স্টাডি টেবিলে বসে পড়ছিলাম। যদিও সে এক শান্ত পূর্ণিমার রাত ছিল, হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া জানলা দিয়ে উড়ে এলো। এরপরই চোখে আলোর ঝলকানি দেখতে পেলাম। বজ্রপাতের আওয়াজও কানে এলো যেন। তারপর কিছুক্ষণের জন্য সব চুপচাপ, সব অন্ধকার। প্রথমে মনে হয়েছিল হয়তোবা এই হঠাৎ ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, লোডশেডিংই হবে হয়তো। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারি যে আমার চারপাশের সব কিছুই বদলে গেছে। আর আর তখন থেকেই আমি অদ্ভুত পৃথিবীতে রয়েছি। এই বাড়িটা আমার বাড়ির প্রতিরূপ বলেই মনে হলেও অনেকটাই আলাদা। একটু থেমে মিহির আবার বলতে শুরু করলো, আমি কতক্ষণ ধরে এখানে আছি বলতে পারবো না। সময় জিনিসটা বোধহয় এখানে ঠিক আমাদের জগতের মতন কাজ করে না। সেই পূর্ণিমার চাঁদ এখনো আকাশে। কয়েক ঘন্টা পেরিয়েছে কি কয়েক দিন কি সপ্তাহ আমি বলতে পারবো না। এখানে সময় জিনিসটা বড়ই অদ্ভুত। এখান থেকে বেরোনোর অনেক উপায় খুঁজেছি আমি। ইতিমধ্যে অনেক কিছু পরীক্ষা করেছি। বিদ্যুৎ বা কোনো ধরনের ব্যাটারি চালিত কিছুই কাজ করে না এখানে। সুইচ টিপে আলো জ্বালানোর অনেক চেষ্টা করেছি, টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই জ্বলেনি। রাস্তায় বা আশেপাশের কোনো বাড়িতে কোনো আলো নেই, শুধু চাঁদের আলো। কিছু কিছু লোককে কখনো কখনো রাস্তায় ঘুরে বেড়াতেও দেখেছি, কিন্তু তাদের কাছে যেতে পারিনি। কারণ তাদের সবাইকে কেমন যেন ভয়ঙ্কর অদ্ভুত দেখতে। বাড়ির জিনিসপত্র হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়, আবার মাঝে মাঝে হঠাৎ কোনো জায়গায় নতুন জিনিস দেখা যায়। মিহিরের আর কিছু বলার আগেই ঝিলিক উত্তেজিত হয়ে বলে উঠল, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, তুমি বলেছিলে না এই এই ঘরটা তোমার, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু এটা 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 তো আমার ঘর। কাল রাতে তো আমি এখানেই ছিলাম। তুমি তুমি নিশ্চিত যে তুমি কাল রাতে এখানে ছিলে, নাকি নাকি সেটা অন্য কোনো দিনের ঘটনা? আর আর তোমার তোমার নামটা যেন কি বললে? মিহির ব্যানার্জি। মিহির? সে তো আমার আমার কাকার নাম। বহু বছর আগে উনি নিখোঁজ হয়ে যান, আমার জন্মেরও আগে। আমার বাবার মুখেই ওনার কথা শুনেছি। আমার বাবার চাইতে উনি 4 বছরে ছোট ছিলেন। তোমার বাবার নাম কি? সুধীর ব্যানার্জি। সুধীর ব্যানার্জি? সুধীর ব্যানার্জি তো আমার দাদা, আমার বড় ভাই। হে ভগবান,
এসবের মানে কি? এও কি সম্ভব? মানে তুমি আমার দাদার মেয়ে? এর মধ্যেই ঝিলিক মিহিরের চেহারার সাথে তার বসার ঘরে ঝোলানো কাকার ছোটবেলার ছবিটার সাথে আশ্চর্য মিল লক্ষ্য করল। ও বুঝতে পারল যে এ একই মুখ, যদিও অদ্ভুতভাবে অন্যরকম, ঠিক যেন তার নিজের মুখটার মতনই। কিছুক্ষণ বিস্মিত নীরবতার পর ঝিলিক বলে, তুমি কি নিশ্চিত যে তুমি কাল রাতে এই ঘরেই ছিলে? কারণ আমার বয়স এখন 12 বছর, আর আর তুমি তো 24 বছর আগে নিখোঁজ হয়েছিলে। এর কোনো জবাব মিহিরের কাছে ছিল না। সময়টা তার জন্য সেই একই পূর্ণিমার চাঁদের রাত, শুধু চাঁদটা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটু সরেছে মাত্র। মিহিরের মাথার ভেতর সব গুলিয়ে যেতে লাগলো। তারপর সে বিড়বিড় করে এমন একটা কথা বলল যা ঝিলিকের মনেও অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিল। মিহির বলল, আমার কি মনে হয় জানো, আমরা দুজনেই মৃত। ঝিলিক কান্নায় ভেঙে পড়ে। মিহির তাকে জড়িয়ে ধরে তার চোখ মুছতে লাগলো। তাদের শরীরে কোনো জীবন্ত উষ্ণতা ছিল না, বরফ ঠান্ডা ছিল দুজনেই। ঝিলিক মনে মনে ভাবতে লাগলো, সে মারা গেল কি করে? তার স্বাস্থ্য তো বরাবরই চমৎকার। কাল রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত কোনো অস্বস্তির অনুভূতি তার শরীরে ছিল না। তাহলে কি ঘুমের মধ্যে হঠাৎ কোনো কারণে হার্ট ফেল করেছিল? এসব কথা ভাবতে ভাবতে একসময় ঝিলিক মিহিরকে জিজ্ঞাসা করে, তুমি কি করে মারা গেলে? মিহির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দেয়, হয়তো সেই বজ্রাঘাতে আমি মারা গেছি। এটা কি তাহলে মৃত্যুর পরের জগৎ? এটা কি স্বর্গ না নরক, নাকি এটা পুনর্জন্মের আগে কোনো অস্থায়ী অস্তিত্ব? যদি তাই হয় তাহলে আমরা এখানে কতক্ষণ থাকবো? মিহিরের কাছে এর কোনো জবাব ছিল না। সে তার দাদার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানেই বসে রইল। রাতে জানালার পাশে দাঁড়িয়ে রিধিমা। আজ দ্বিতীয় দিনের শেষ। ঝিলিকের কোনো চিহ্ন কোনো দিকে নেই। এক একটা ঘন্টা যেন গম্ভীর, কঠোর, নির্মম শাস্তি। আকাশের দিকে তাকায় রিধিমা। এই অন্তহীন আকাশের সহস্র কোটি রহস্যের মাঝে যেন কোনো অতি প্রাকৃতিক উপায়ে উত্তর খুঁজে বেড়ায় সে। কিন্তু আকাশ চুপচাপ, শান্ত, তার কোনো ভ্রুক্ষেপ নেই। চাঁদটাকে দেখলে বোঝা যায় যে কয়েকদিন আগে পুরো পূর্ণিমা ছিল। এখন চাঁদটা এক পাশ থেকে একটু ক্ষয়ে গেছে। হঠাৎ একটা ভাবনা বিদ্যুতের মতো তাকে আঘাত করল। পূর্ণিমার চাঁদ অশ্নি নদীর তীরে বিষাক্ত কাঁকড়া বিছে তাকে এমন কিছু মনে করিয়ে দিল যা সে আগেও কোথাও যেন দেখেছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের কোনায় টেবিলটায় রাখা তার অফিসের ব্যাগটা থেকে ল্যাপটপটা টেনে বার করল রিধিমা। নিশ্চিন্ত হওয়ার জন্য প্রথমে গুগল করে চেক করে নিল চাঁদের কালবিভাগ। হ্যাঁ, ঠিকই ধরেছে সে। ঠিক দুদিন আগে পূর্ণিমা ছিল। তার ল্যাপটপে একটা বিশেষ ফাইল খোলে রিধিমা। কিছুদিন আগের সেই মাটি খুঁড়ে পাওয়া প্রাচীন মন্দিরটার ছবিগুলো আবার ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে। হ্যাঁ, পেয়েছে এই ছবিটাই। একটা পাথরের মধ্যে খোদাই করা 3টে চিত্র, একটা ত্রিভুজ, তার এক কোণে একটা কাঁকড়া বিছে, অন্য কোণে একটা গোলাকার চাঁদ, আর তৃতীয় কোণটা ক্ষয়ে গেছে। দ্বিতীয় খোদাই করা চিত্রটা পাশাপাশি দুটো পুরুষের মিরর ইমেজ,
তাদের মাঝখানে এক ধরনের প্রাচীর, আর তৃতীয় চিহ্নটা একটা গোলাকার কারুকার্যের নকশা, যাকে আমরা বলে থাকি জীবনচক্র। এই সমস্ত চিহ্ন, এই সমস্ত আদিম ভাস্কর্য ঋদ্ধিমার মনে এক অদ্ভুত সম্ভাবনার প্রকাশ ঘটাচ্ছিল। একজন আর্কিওলজিস্ট হিসেবে সে সর্বদাই অতি প্রাকৃতিকের অস্তিত্বে বিশ্বাসী। সে যে অতীতের অবশিষ্টাংশগুলো নিয়ে কাজ করে, তা প্রায়ই আমাদের জগতের মাঝে অন্য এক জগতের ছায়াময় উপস্থিতির কথা জানিয়ে দেয়। তাকে এখন কাউকে খুঁজে বের করতে হবে যে এই সব চিত্রের মানে জানে, এই সব চিহ্নগুলোকে পড়তে জানে, এবং তা কে হতে পারে তাও ঋদ্ধিমার কাছে স্পষ্ট হয়ে উঠল। পরদিন শ্যামলালকে জিজ্ঞেস করতেই সে ঋদ্ধিমাকে সেই পরিত্যক্ত মন্দিরের এক পুরোহিতের ঠিকানা দেয়। ওনার বাড়ি এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। খুঁজে পাওয়া খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না। ঋদ্ধিমা যখন সেখানে পৌঁছয়, একটা স্থানীয় দোকানদারকে জিজ্ঞাসা করতেই সে সঙ্গে সঙ্গেই সেই পুরোহিতের বাড়ির সঠিক অবস্থানটি বলে দেয়। ঋদ্ধিমা বাড়িটার সামনে এসে দাঁড়ায়। একটা পুরনো দোতলা বাড়ি। সে প্রবেশদ্বার খুলে ভেতরে ঢোকে। বাড়িটার দেয়ালে জায়গায় জায়গায় রং আর সিমেন্টের আস্তরণ খসে যাওয়ায় বাদামি ইটগুলো উকি মারছে। বাড়ির সামনের উঠোনে একটা বিশাল চাঁপা ফুলের গাছ। সাদা হলুদ ফুলগুলো গাছটার নিচে ছিন্ন ভিন্নভাবে ঘাসের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়িটার এই জরাজীর্ণ অবস্থা সত্ত্বেও বাড়িটায় যে একটা আলাদা প্রাচীন চারুতা আর আকর্ষণ আছে তা অস্বীকার করতে পারল না ঋদ্ধিমা। উঠোন পেরিয়ে সামনের বারান্দার দিকে এগিয়ে গেল। ডোরবেলের কোনো সুইচ তার চোখে পড়ল না, তাই সে দরজায় টোকা মারল। বছর 50-এর এক ভদ্রলোক দরজা খুললেন। ঋদ্ধিমা তার পরিচয় দিয়ে বলল, আমি নিশিকান্ত বাগচির সঙ্গে দেখা করতে চাই। খুব খুব দরকার আমার ওনাকে। লোকটা ঋদ্ধিমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ইশারায় তাকে ভেতরে আসতে বলল। আপনি বসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। 2 মিনিট পর একজন বয়স্ক ব্যক্তি বসার ঘরে ঢুকলেন। ঋদ্ধিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নমস্কার জানিয়ে নিজের পরিচয় দিল। এক গম্ভীর অথচ মসৃণ কণ্ঠে ভদ্রলোক বললেন, নমস্কার, নিশিকান্ত বাগচি, আপনি বসুন। ঋদ্ধিমা সময় নষ্ট না করে সরাসরি প্রসঙ্গে চলে এলো। বলল, আজ আমি আপনার কাছে এসেছি এক ভীষণ জরুরি দরকারে। অশ্নি নদীর ঘাটে সেই পরিত্যক্ত কালী মন্দিরটি সম্বন্ধে আপনি জানেন নিশ্চয়ই। আপনি সেখানে পুরোহিত ছিলেন, তাই না? ওই জায়গাটা কি? মন্দিরের গা ঘেঁষা বাংলোতেই আমার দিদি জামাইবাবু থাকেন। আমার দিদির 12 বছরের মেয়ে ঝিলিক আজ 3 দিন ধরে নিখোঁজ, এবং আমার কেন জানি না মনে হচ্ছে ওই জায়গাটার সাথে ওর নিখোঁজ হওয়ার কোনো না কোনো সম্পর্ক আছে। নিশিকান্ত বাবুর হাবভাব দেখে মনে হলো না যে সে ঋদ্ধিমার কথা শুনে বিন্দুমাত্র আশ্চর্য হয়েছেন। তিনি বললেন, হ্যাঁ, ওই মন্দিরের 7 জন পুরোহিতের মধ্যে আমি একজন ছিলাম। আমি তখন বয়সে তাদের সবার ছোট। আমার বয়স মাত্র 21 বছর যখন ওই মন্দিরটা বন্ধ হয়ে যায়। আমরা একটা শেষ ক্রিয়া, অর্থাৎ শেষবারের মতন একটা যজ্ঞ করি সেই জায়গার শক্তিকে একটা গণ্ডির মধ্যে আটকানোর জন্য। সেই ক্রিয়া সফলও হয়, কিন্তু পুরোপুরিভাবে নয়। এত শক্তিশালী একটি স্থানকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা বা চিরকালের মতো বেঁধে রাখা কি আর সম্ভব? শক্তিশালী জায়গা বলতে আপনি কি বলতে চাইছেন? এই জায়গাটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি অপার্থিব অপ্রাকৃতিক স্থলের একটি, যেখানে এক প্রকার প্রবেশ পথ রয়েছে
যা অন্য এক জগতে ঢোকার দরজা। সেই জগৎ আমার ও তোমার জগৎ নয়, সেই জগৎ জীবিতদের জগৎ নয়। রিধিমা তাকে গত 3 দিনের সমস্ত ঘটনা খুলে বলল। ঝিলিকের এভাবে ঠিক পূর্ণিমার রাতে আশ্চর্যভাবে নিখোঁজ হয়ে যাওয়া, কিছুদিন আগে মাটি খুঁড়ে পাওয়া কালী মন্দিরের খোদাই করা চিত্রগুলোর সাথে সেই অশ্নি নদীর ঘাট আর কালী মন্দিরের আশ্চর্য মিল, তার উপরে ব্যানার্জি বাড়ির অবস্থান যে ঠিক মন্দিরটির পাশে, যেখানে শ্যামলালের বলা কথা অনুযায়ী অশ্নির খালের জলে পিণ্ডদানের ক্রিয়া হতো, সবই বলল রিধিমা। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সেই নৈহাটিতে পাওয়া হুগলি নদীর পাশের কালী মন্দিরের কিছু ছবি খুলে এগিয়ে দিল নিশিকান্তবাবুর সামনে। এই দেখুন, এগুলো সেই নৈহাটির কালী মন্দিরের ছবি। এই যে ত্রিভুজটা, পূর্ণিমার চাঁদ, কাঁকড়া বিছে, আপনি কি জানেন এইসব প্রতীকগুলো কি বোঝায়? নিশিকান্তবাবু কয়েক মুহূর্ত ভালো করে খুঁটিয়ে দেখলেন ছবিগুলো, তারপর বললেন, হ্যাঁ, আমার এই চিহ্নগুলো চেনা। এই সব চিহ্ন এই জগৎ থেকে অন্য এক জগতে স্থানান্তরের প্রতীক। এই ত্রিভুজটা এমনি একটা ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য বৈশিষ্ট্যগুলির চিহ্ন, যেমন পূর্ণিমার রাত, বিষাক্ত বিচ্ছুদের উপস্থিতি, নদীর ঘাট, প্রাচীর দ্বারা আলাদা করা মুখোমুখি দুটি ব্যক্তির সমান্তরাল অস্তিত্ব, যাকে আমরা অন্য ডাইমেনশনের জগৎ বলে থাকি, তাকে বোঝায়। আর তৃতীয় চিহ্নটা আপনি ঠিকই ধরেছেন, জীবন চক্রের প্রতীক, আমাদের বেঁচে থাকা, মৃত্যুর পরের জগতে পাড়ি দেয়া, আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসার প্রতীক। রিধিমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশিকান্তবাবু আবার বললেন, কোনো নির্দিষ্ট পূর্ণিমার রাতে ওই মহাকালীর পায়ের তলার পবিত্র স্থানটির শক্তি এতটাই তীব্র হয়ে ওঠে যে যদি কোনো ব্যক্তি সেই স্থলের প্রবল কার্যকলাপের কেন্দ্রস্থলে এসে পড়ে, সেই অন্য জগৎ তাকে টেনে নেয় তার ভেতরে। সোজা কথায় বলতে গেলে সে পাড়ি দেয় অন্য এক ডাইমেনশনে। তার মানে ঝিলিক এখনো সেই অন্য জগতে রয়েছে, সে এখনো বেঁচে আছে সেখানে। এর উত্তর আমি হলফ করে দিতে পারবো না। ওই জগতে একবার পাড়ি দিলে কি হয় তা কারোর জানা নেই। ওই জগৎ থেকে কাউকে ফিরিয়ে আনার কোনো ক্রিয়া নেই, কোনো বিধি তো নিশ্চয়ই থাকবে। কালিকা তন্ত্র পুরাণে সেই অন্য জগৎ থেকে জীবিতদের ফিরিয়ে আনার একটা ক্রিয়ার বিধির উল্লেখ আছে বটে, কিন্তু তা এক ভয়ঙ্কর যজ্ঞ। এই ক্রিয়া আমি নিজে কোনোদিন করিনি, এবং আমি এমন কোনো পুরোহিতকে জানি না যে কোনো কালে এই পূজা করার সাহস করেছেন। এই শক্তির মোকাবিলা করা মহা বিপজ্জনক। এর পরিণাম কি হতে পারে তা কেউ বলতে পারে না। আপনি দয়া করুন, ঝিলিক মাত্র 12 বছরের একটি বাচ্চা মেয়ে, সে হয়তো সেই ভয়াবহ জগতের অন্ধকারে আটকা পড়ে আছে। আপনার একটা চেষ্টা হয়তো তাকে ফিরিয়ে আনতে পারে, তাকে নতুন করে এই পৃথিবীতে একটা ভবিষ্যৎ দিতে পারে। তার পুরো জীবনটাই তো এখনো বাকি, আপনি একটু ভেবে দেখুন। একবার ওপারের জগতের প্রবেশদ্বার খুলে গেলে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আমি এই শক্তির নিয়ন্ত্রণ করতে সক্ষম নাও হতে পারি। এই যজ্ঞ যে কারো জীবনকে বিপদে ফেলে দিতে পারে। সেই ঝুঁকি নিতে আমি রাজি, আর আমি এও জানি যে আপনিও তাতে একমত। একটা 12 বছরের নিষ্পাপ মেয়েকে চিরকালের মতো সেই ভয়ঙ্কর জগতের থেকে মুক্তি আপনাকে দিতেই হবে।
আপনি কালকে আর একবারটি আসুন। আমাকে একটু তৈরি হওয়ার সময় দিন। রিধিমা 2 হাত জড়ো করে নীরবে তার কৃতজ্ঞতা জানালো। রিধিমা সহজে ভেঙে পড়ার মতো মহিলা নয়, কিন্তু তার চোখের জল আর বাঁধ মানল না। কাঁপা হাতে তার নোটবুক থেকে একটি নম্বর লিখে সেই পাতাটি টেনে ছিঁড়ে নিশিকান্তবাবুর হাতে দিয়ে বলল, এই নিন, এটা আমার নম্বর। আমি কাল আবার আসছি। পরের দিন রিধিমা আবার ফিরে গেল নিশিকান্ত বাগচির বাড়ি। নিশিকান্তবাবু বললেন, এই মহাযজ্ঞ শুধুমাত্র পূর্ণিমার রাতেই করা হয়। আকাশ মেঘলা হলে চলবে না। পূর্ণিমার চাঁদ পুরোপুরিভাবে দৃশ্যমান হতে হবে, তাহলেই এই ক্রিয়া সম্ভব। তারপর তিনি রিধিমাকে সেই ক্রিয়ায় যা যা সামগ্রী লাগবে তার একটা তালিকা বলে দিলেন। আজ 1 মাস হয়ে গেছে ঝিলিক নিখোঁজ। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। ঝিলিকের জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসার আশা একটু একটু করে যেন সবার চেহারা থেকে মিলিয়ে যাচ্ছে। রিধিমা দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছিল আজকের দিনটার। আজ আবার পূর্ণিমা। নিশিকান্ত বাগচির সাথে তার দেখা করা এবং কথাবার্তার কথা রিধিমা এখন পর্যন্ত কাউকেই জানায়নি। কি করেই বা জানাবে? মাঝে মাঝে তার নিজের ওপরেই সন্দেহ হয়। এই প্রাচীন অপরিচিত রহস্যময় জ্ঞানের ওপরে তার বিশ্বাস, অদৃশ্যের ওপরে তার আস্থা, এই নিয়ে তার নিজেরও সন্দেহ হয়। কিন্তু আজ সেই পূর্ণিমার রাত। আজ আর কোনো উপায় নেই। তাকে এখন সব খুলেই বলতে হবে। শ্যামলাল বাড়ি গিয়েছে 1 সপ্তাহের জন্য। তার ছেলের শরীরটা ভালো নেই, তাই এখন এ বাড়িতে শুধু রিধিমা, তার দিদি আর জামাইবাবু। তারা এখন বসার ঘরের এক কোণায় চুপচাপ বসে, কারো মুখে কোনো কথা নেই। রিধিমা এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এগিয়ে গেল সেদিকে। দিদি জামাইবাবুর মুখোমুখি সোফায় এসে বসল। তারপর সব খুলে বলল তাদের। সুধীর ব্যানার্জি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি অধৈর্য হয়ে বলে উঠলেন, তুমি শিক্ষিত 21 শতাব্দীর মহিলা হয়ে এসব কথা কিভাবে বলছো? এইভাবে তুমি খুঁজে আনবে ঝিলিককে? তোমার মাথা ঠিক আছে? আমাকে আজ রাতের জন্য, শুধু আজকের রাতটার জন্য একটু ভরসা করো। নিশিকান্ত বাগচি আজ রাতেই আসছেন। একটিবার ওনাকে চেষ্টা করতে দাও, শুধু একটা চেষ্টা, প্লিজ। দিদি বেনিতা এই কয়েকদিন মুখ খুলে একটিবারও কথা বলেননি। এবার সেও চোখ ভর্তি আশা নিয়ে কান্না ভেজা স্বরে একই বিনতি করতে থাকেন সুধীরের কাছে। সুধীর ব্যানার্জি মুখে কিছু বললেন না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। যদিও মনে মনে তিনি জানেন যে এই অলৌকিক ক্রিয়া পূজা পদ্ধতির ফলাফল কিছুই হবে না, তবুও মনের গভীরে কোথাও যেন সেও এই অলৌকিক ক্রিয়ার সফলতা কাম্য করতে লাগলেন। সূর্য অস্ত গেল। বিকেল পেরিয়ে আস্তে আস্তে রাত নামল। পরিষ্কার আকাশ, তাতে ঝলমলে পূর্ণিমার চাঁদ স্পষ্ট হয়ে উঠল। দুশ্চিন্তা ও অস্থিরতায় হাত পা কাঁপছে রিধিমার। তার দিদি ও জামাইবাবু ঝিলিকের ঘরে যজ্ঞের আগুনের জন্য কাঠের ব্যবস্থা করছে। এরই মধ্যে রিধিমার মোবাইলটা বেজে উঠল। নিশিকান্ত বাগচি এসে গেছেন। বাড়িতে ঢোকার আগে নিশিকান্ত বাবু সেই পরিত্যক্ত কালী মন্দিরটায় একবার যেতে চাইলেন। পুজোর সামগ্রীর তালিকা থেকে 2টো মাটির কলসি, লাল জবা ফুল, 5খানা প্রদীপ ও ধূপকাঠি নিয়ে আসতে বললেন রিধিমাকে। রিধিমা তার কথা মতো সমস্ত সামগ্রী নিয়ে আবার ফিরে এলো। ঝোপঝাড় আর আগাছা পেরিয়ে তারা মন্দিরটির দিকে এগোলো। নিশিকান্ত বাগচি পায়ের জুতো খুলে সোজা নেমে গেলেন অশ্নি নদীর ঘাটে। এই ঘাট যে বিষাক্ত কাঁকড়া বিছায় ভর্তি, সে ব্যাপারে ওনার জন্য কোনো ভ্রুক্ষেপ নেই। মাটির কলসিতে অশ্নি নদীর জল ভরে উনি ফিরে আসেন।
ভাঙা মন্দিরের এক কোণায় একটা মাটির কলসি রাখলেন নিশিকান্ত বাগচি, আর এই কলসির জলে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব ঝলমল করে উঠল। তারপর সেই জলে গুনে 5টা টুকটুকে লাল জবা ফুল ছড়িয়ে দিলেন তিনি। তার সাথে জ্বালালেন পঞ্চপ্রদীপ আর ধূপকাঠি। মুহূর্তেই এক মিষ্টি গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে গেল যেন। তারপর 2 হাত জড়ো করে চাঁদের দিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করলেন জয় মা। নিশিকান্ত বাগচি। জয় মা কালী। হাওয়ায় অনুরণিত হয়ে উঠল সংস্কৃত উচ্চারণের মহাপবিত্র ধ্বনি। কয়েক মুহূর্ত পরে চোখ মেলে তাকালেন তিনি এবং ইশারায় ঋদ্ধিমাকে ব্যানার্জি বাড়ির দিকে এগোনোর নির্দেশ দিলেন। বিনিতা আর সুধীর ঝিলিকের ঘরের মেঝেতে বসে, তাদের সামনে যজ্ঞকুণ্ডে যজ্ঞের কাঠ পরিপাটি করে সাজানো, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক পুজোর সামগ্রী। নিশিকান্ত বাগচি ঘরে ঢুকতেই বিনিতা ও সুধীর ব্যানার্জি উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালেন। নিশিকান্তবাবু কোনো সময় নষ্ট না করে তৎক্ষণাৎ পুজোর আয়োজন শুরু করে দিলেন। অশ্নি নদীর জলে ভরা 2য় মাটির কলসিটি তিনি জানলার কাছে এমনভাবে রাখলেন যে তাতে সেই পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব আবার ফুটে উঠল। তারপর তাতে ছড়িয়ে দিলেন 5খানা রক্ত লাল জবা ফুল। যজ্ঞকুণ্ডে আগুন ধরিয়ে বাকি সবাইকে আদেশ করলেন সেই কুণ্ডের চারিপাশ জুড়ে বসবার জন্য। ঋদ্ধিমা, বিনিতা, সুধীর 2 হাত জড়ো করে যজ্ঞের আগুন ঘিরে বসল। সংস্কৃত মন্ত্র উচ্চারণের পবিত্র ধ্বনিতে ভরে উঠল ঘরময়। যজ্ঞকুণ্ডে ঘি ডালতেই যজ্ঞের আগুন যেন আরও দীপ্ত হয়ে উঠল। দেখতে দেখতে একটা গাঢ় ধোঁয়ার আস্তরণে ঢেকে গেল চারিপাশ। একটা অদ্ভুত শক্তি যেন সমস্ত কিছু তোলপাড় করে দিতে চায়। সেই শক্তির বিরুদ্ধে স্থির হয়ে বসে থাকা পর্যন্ত দুরূহ হয়ে উঠতে লাগলো। এলো মেলো হাওয়া উড়ে চলেছে যজ্ঞকুণ্ডের চারিপাশ ঘিরে। নিশিকান্ত বাগচি এক মনে উচ্চারণ করে চলেছেন মহাকালীর মন্ত্র। ঝিলিক আর মিহির পাশাপাশি বসে। ঝিলিক আবার বলে উঠল, কতক্ষণ আর কতক্ষণ? আমরা আর কতক্ষণ এখানে এভাবে আটকে থাকবো? কতক্ষণ, কতদিন, কত বছর? মিহির বুঝে উঠতে পারছে না তাকে কি বলে সান্ত্বনা দেবে। তারপর একসময় সে বলে, আমাদের একবার এই বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরে বেরোনো উচিত। আমাদেরই মতন যে আরও কয়েকজনকে আমি দেখেছি, আগে কখনো তাদের সামনে যাওয়ার সাহস হয়নি। তবে আমার মতে এবার যাওয়া উচিত। হয়তো তারা আমাদের এই অপার্থিব জগৎ, এই অদ্ভুত অস্তিত্বের সম্বন্ধে কিছু বলতে পারবে। খুব বেশি হলে আর কি ক্ষতি হতে পারে আমাদের? এমনিতেও তো আমরা মৃত। মিহির উঠে দাঁড়ালো। তার ডান হাতটা সে ঝিলিকের দিকে এগিয়ে দিল। ঝিলিক শক্ত হাতে মিহিরের হাতটা চেপে ধরে। তারপর সে উঠে দাঁড়াতে যাবে, হঠাৎ কোথা থেকে একরাশ দমকা হাওয়ায় ছিটকে পিছিয়ে গেল দুজনে। 2-1 বিদ্যুতের ঝলকানি। তারপর তারা যেন ঠিক এক ঘূর্ণিঝড়ের মাঝখানে আটকে গেল। চারিদিকে এলো মেলো হাওয়া, ঘোলাটে ধোঁয়া। কিছুক্ষণ পর সব চুপচাপ। আস্তে আস্তে ধোঁয়ার রেশ কাটতে ঝিলিক আর মিহির দেখে কয়েকটা উদ্বিগ্ন উত্তেজিত মুখ বিভ্রান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে। তারপর ঝিলিক বুঝল যে সে তার নিজের ঘরে ফিরে এসেছে। কান্নায় ভেঙে পড়ে এক দৌড়ে তার মাকে জড়িয়ে ধরল। সুধীর আর ঋদ্ধিমাও 2 হাতে জড়িয়ে ধরল তাকে। আতঙ্ক আর ভয়ের এই বিস্ময়কর ধাঁধা কাটিয়ে উঠতে প্রত্যেকেই কয়েকটা মুহূর্ত সময় নিল। তারপর তাদের নজর পড়ল মিহিরের ওপর।
ঝিলিক দেখল তার বাবা হতবম্ব দৃষ্টিতে একভাবে তাকিয়ে মিহিরের মুখের দিকে। এ কি করে সম্ভব? তার 14 বছরের ভাই 24 বছর পর তার সামনে বসে। ঝিলিক তাদের সব কথা খুলে বলে, সেই ভয়ঙ্কর অতি প্রাকৃতিক জগতের সমস্ত ঘটনার বিবরণ দেয় একে একে। নিশিকান্ত বাগচি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার তিনি মুখ খুললেন। যে কোনো কারণেই হোক, তোমরা এমন এক জগতে ঢুকে পড়েছিলে যেখানে তোমাদের থাকার কথা নয়। অন্তত এখনও এই সময় নয়। সময়ের মাত্রা আমাদের জগতে যেভাবে কাজ করে, সব জগতে সেইভাবে সময় চলে না। তাই মিহিরের জন্য এই পৃথিবীর গত 24টা বছর এক আলাদা অনুভূতি, আলাদা অস্তিত্ব। কারণ সে এই পৃথিবীর সময়ের মাত্রায় সেই 24 বছর কাটায়নি। যাই হোক, তোমরা দুজনেই যে সশরীরে ফিরে এসেছো, এটাই মা কালীর আশীর্বাদ। জয় মা, জয় মা কালী। এই বলে থামলেন নিশিকান্ত বাগচি। সুধীর ব্যানার্জি 2 হাতের তালুতে তার ভাইয়ের মুখখানা চেপে ধরলেন, তারপর তাকে বুকে টেনে নিলেন। সেই রাতে ঘরে উপস্থিত 6 জন মানুষ নিজেদের মধ্যে একটা গোপন সিদ্ধান্ত নেয়, যা বাইরে কারুর কাছে কোনো দিন প্রকাশ হবে না। সুধীর ব্যানার্জি মিহিরকে নিজের ছেলে হিসেবে মানুষ করবেন এবং আজ থেকে সে ঝিলিকের ভাই হিসেবে পরিচিত হবে। আত্মীয় স্বজনদের এই বলা হবে যে কর্মসূত্রে সুধীর কিঞ্জল শহরের বাইরে একটি গ্রামে তাকে দেখতে পায়। সেই অনাথ ঘর ছাড়া রাস্তার ছেলেটির মুখের সাথে মিহিরের মুখের আশ্চর্য মিল থাকায় সুধীর ব্যানার্জি তাকে ওই দুর্দশার মধ্যে ফেলে আসতে পারলেন না। তাই তাকে দত্তক নিয়ে তার নিজের বাড়িতে তাকে স্থায়ী আশ্রয় দেওয়ার নির্ণয় করেন। এই ঘটনার পর আজ 10 বছর কেটে গেছে। ব্যানার্জি পরিবার এই 10 বছরে আর কিঞ্জল শহরে ফিরে যাননি। কফির কাপে একবার চুমুক দেয় ঝিলিক। তার কোলে ল্যাপটপে একটা হরর মুভি চলছে ইউটিউবে। মুভিটা শেষ করে কমেন্ট সেকশনটায় একবার চোখ বোলায় ঝিলিক। অলৌকিক অপার্থিব জগৎ, ভূতের অস্তিত্ব নিয়ে তুমুল তর্ক বিতর্ক দর্শকদের মধ্যে। ঝিলিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করল। অনেকটাই রাত হয়ে গেছে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে তাকে। এখন ঝিলিক পুনায় একটি কলেজে পড়ছে। কালকে সে কলকাতায় বাড়ি ফিরছে পুজোর ছুটিতে। তার দাদা, যার নাম এখন নবীন ব্যানার্জি, সেও পুনায় থাকে, একটা MNC-তে চাকরি করে। কাল সকালে সে এসে ঝিলিককে এয়ারপোর্টের জন্য পিক আপ করে নেবে। বেডসাইড ল্যাম্পটা নিভিয়ে শুয়ে পড়ে ঝিলিক। আস্তে আস্তে সে ঘুমের গভীরে তলিয়ে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প আলো আঁধারির মাঝে। গল্পটি কেমন লাগলো তা নিচে আমাদের কমেন্ট করে জানান। নকটার্নাল অডিও হরর স্টেশনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে EF বেনসনের একটি কাহিনী। তাহলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে গল্পের নিয়মিত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের আসরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।